ডেইলি স্টার প্রথম আলোতে অগ্নিকাণ্ডের ঘটনার পর যেটা হয়েছে সেটা হচ্ছে যে ব্যাপক রিপারকেশন হয়েছে এবং এই রিপারকেশনটা হয়েছে বাংলাদেশের শিক্ষিত মধ্যবিত্ত মহলে। হ্যাঁ, এবং মানুষ একই দিনে যেমন দীপু দাসকে হত্যা করা, পরের দিন বিএনপির নেতার বাসায় তালা মেরে আগুন দিয়ে আয়েশাকে হত্যাকাণ্ড, এই পরপর ঘটনাগুলো আসলে বাংলাদেশের মানুষকে এক ধরনের ভীতির সামনে দাঁড় করিয়েছে এবং একই সাথে মানুষকে এই রিয়েলাইজেশনে দাঁড় করিয়েছে যে এখনই একটা দল ক্ষমতায় না যাওয়ার আগেই যে ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে, যে অ্যাগ্রেসিভ মনোভাব তাদের আমরা গণমাধ্যমে সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছি, তাতে করে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে এবং তাদের মধ্যে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে যে আসলে তারা যদি পুরো দমে ক্ষমতায় চলে আসতে পারে তাহলে আসলে বাংলাদেশিদের ভবিষ্যৎ কী হবে, কী ধরনের নিরাপত্তা থাকবে। এবং মব জাস্টিস যে জায়গায় নিয়ে গেছে, জাস্টিস শব্দটার সাথে যাওয়া উচিত না, মবতন্ত্রকে তারা যেভাবে নিয়ে গেছে, যে পর্যায়ে নিয়ে গেছে, এটা একটা শৈল্পিক পর্যায় থেকে এখন বিভৎসতার পর্যায়ে চলে গেছে এবং এই বিভৎসতা কিন্তু আপনাকে আমাকে যে কেউকে টাচ করে ফেলতে পারে। প্রথম আলো ডেইলি স্টারে যে ঘটনাটা হয়েছে এটার ফলে যে পশ্চিমারা, যে ডিপ স্টেট তাদেরকে ক্ষমতায় আনতে আগ্রহী ছিল, তাদের পেছনে কাজ করছিল, তারা মূলত আমি যেটা বলতে পারি যে ইউরোপিয়ান পশ্চিমারা একটু দ্বিধান্বিত হয়ে গেছে এবং ডিপ স্টেটের উপর ডেফিনেটলি তাদের এক ধরনের প্রেশার ক্রিয়েট হয়েছে যে এই ধরনের কেউ ক্ষমতায় আসলে আসলে বাংলাদেশ বা এই অঞ্চলের স্টেবিলিটি কী হবে। প্যারালালি আপনি চিন্তা করেন যে বাংলাদেশ যে পোশাক সেক্টরের বিষয়টা, যে সেখানে কিন্তু ম্যাক্সিমাম বায়ার হচ্ছে পশ্চিমারা, তো সেক্ষেত্রে ব্যবসায়ী মহলও খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং একই সাথে প্রথম আলো ডেইলি স্টারকে শেখ হাসিনা রেজিমেও কখনোই এই ধরনের আক্রমণের শিকার হতে হয়নি। এমনকি শেখ হাসিনার পক্ষে সম্ভব ছিল এটার ডিক্লারেশন বাতিল করে দেওয়া, উনি কিন্তু সেটাও করেন নাই। সো এই পিরিয়ডে এসে মানে 2024-এর পর এসে প্রথম আলো ডেইলি স্টারের উপর এই ধরনের আক্রমণ এবং যেখানে হামলায় হচ্ছে আপনার ওখানকার কর্মীদেরকে আগুনে পুড়িয়ে মারার মতো সিচুয়েশন তৈরি হয়েছিল এবং গণমাধ্যমে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী অনেকখানি নির্লিপ্ত ভূমিকায় ছিল এবং ঘটনার দুদিন পর ডেইলি স্টার প্রথম আলো সম্পাদকদের বরাত দিয়ে এবং তাদের ঘনিষ্ঠজনদের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের বরাত দিয়ে আমরা জানতে পারছি যে তারা বিভিন্ন জায়গায় ফোন করেছিল এবং সরকারের পক্ষ থেকে সেই ধরনের পদক্ষেপ তারা পায় নাই যতটা তারা আশা করছিল। এখন দেখেন, যখন জানমালের নিরাপত্তা বিঘ্নিত হবে তখন আমরা প্রত্যাশা করি কি আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো মূল্যে দেশের জনগণকে সেভ করবে। যখন আমরা দেখি দেশের জনগণকে সেভ না করে তারা একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, এটার অর্থ দাঁড়ায় যে হামলাকারীদের পক্ষে তারা গিয়ে দাঁড়ালো। আপনি যদি এভাবে বলতে চান এটা কিন্তু বলা যায় হামলাকারীদের পক্ষে দাঁড়ালো। তো টোটাল সিচুয়েশনটা আসলে ব্যাকফায়ার করেছে পুরো ঘটনাটা এবং এই ঘটনাটা যে বা যারাই ঘটিয়ে থাকুক সেখানে সম্মুখভাগে যে চেহারাগুলো এসেছে তাদেরকে তো অলরেডি খোঁজা হচ্ছে, কাউকে কাউকে গ্রেফতার করা হয়েছে এবং আমার মনে হয় যে দিন শেষে নির্বাচনে তাদেরকে এইটার একটা কনসিকুয়েন্স মানে পে করতে হবে এটার জন্য তাদেরকে। এবং ভোটের মাঠে ভোটারদের মনোজাগতিক বেশ কিছু পরিবর্তন হয়েছে, সামনে আরও কি কি ঘটতে যাবে সেই ঘটনার প্রেক্ষিতে ভোটাররা নিশ্চয়ই ফাইনাল ডিসিশন তাদের নেবে। তবে দিন শেষে আমি বলি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে ভোটাররা তাদের মতামত দিবে। এবং আজকে আমি সুস্মিতা আপনাদেরকে বলে রাখতে চাই যে যতটা ভাবা হচ্ছিল যে বিগত বছরগুলোর তুলনায় তাদের ভোট হয়তো 4%, 8% থেকে বেড়ে 15 to 20% হয়েছে, আমার এখন মনে হয় যে না, ফ্রি ফেয়ার ইলেকশন হলে তাদের ভোট ব্যাংক হয়তো আবার এসে 4 বা 5-6% যে ঠেকবে। কারণ আমার মনে হয় না যে মানুষ নিরাপদ বোধ করবে তাদেরকে ভোট দিতে। তারা যে ধরনের আচরণ করেছে গত কয়েকদিনে এবং বিশেষ করে তাদের যে উগ্রতা, মানুষের প্রতি তাদের যে অসম্মান, মানুষকে মেরে ফেলার জন্য তাদের মধ্যে, মানুষকে হার্ম করার জন্য, আঘাত করার জন্য তাদের মধ্যে যে ডেলিবারেটলি উগ্রতা দেখা যায়, সেটা মানুষ কতটা সহজভাবে নিবে সেটা তাদের ভোটের মাঠে তাদের জন্য সহায়ক হবে বলে আমি মনে করি না। তো দেখা যাক। এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ফ্রি ফেয়ার একটা ইলেকশন, গ্রহণযোগ্য, অবাধ এবং অংশগ্রহণমূলক। এবং এই অংশগ্রহণটা কিন্তু শুধু রাজনৈতিকভাবে না, ভোটারদের পক্ষ থেকেও। এবং শেষ কথা, শেষ হাসি হাসবে ভোটাররা যদি নিশ্চিন্তে নিরাপদে ভোট দিতে যেতে পারে, ভোট দেন, আমার মনে হয় যে বাংলাদেশ আসলে সঠিক পথেই থাকবে।